নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো সংবাদে। কমিউনিস্টরা ফিউজ বাল্ব, তারা নেবানো মোমবাতির মতো। ত্রিপুরায় আর কখনো কমিউনিস্টদের মোমবাতি জ্বলবে না। রবিবার 12 জানুয়ারি বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত তারুণ্যের অগ্রযাত্রায় বক্তব্য রেখে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমিউনিস্টদের মধ্যে যুবদের কোনো স্থান নেই। যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে চুল পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় ব্যক্তিত্ব হওয়া যায় না। কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলেও মুখ্যমন্ত্রী হওয়া যায়। তাই যুবদের ভারতীয় জনতা পার্টির সাথে আসা দরকার। ভারতীয় জনতা পার্টির সাথে আসলে 27 বছরে বিধায়ক এবং 35 বছরে মুখ্যমন্ত্রী হওয়া যায়। আর কমিউনিস্টদের সাথে গেলে 70 বছর বয়সে বিধায়ক হওয়ার সুযোগ পায়। এর উদাহরণ মন্ত্রী সুধাংশু দাস এবং 2018 সালে বনমালীপুর বিধানসভার কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থী অমল চক্রবর্তী। কম বয়সে সুধাংশু দাস বিধায়ক হয়ে মন্ত্রিত্ব পেয়েছেন। অপরদিকে দীর্ঘদিন ধরে ডিওয়াইএফআই করে 2018 সালে সিপিআইএম প্রার্থী হয়ে লড়াই করার সুযোগ পেয়েছিলেন অমল চক্রবর্তী। রবিবার 12 জানুয়ারি বিশ্ব যুব দিবস উপলক্ষে আয়োজিত তারুণ্যের অগ্রযাত্রায় বক্তব্য রেখে কথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। দেখো, যুবকাল একটা সময় 25, 26, 30 বছর পর্যন্ত, কিন্তু তারপর বয়স বাড়ে। নরেন্দ্র মোদীর বয়স 70-এর উপরে, কিন্তু মানসিকতা যুবা মানসিকতা। যেটা কমিউনিস্টের মানসিকতা, কমিউনিস্টের কোন যুবা নেতৃত্বকে যদি কথাবার্তা বলো তো তাত্ত্বিকের মতো কথা বলো, বয়স্ক লোকের মতো কথা বলো। আর এমনি তো তাদের মধ্যে যুবাদের কোনো স্থানই নেই। কমিউনিস্ট পার্টিতে যুবাদের কোনো স্থান নেই। কমিউনিস্ট পার্টিতে যতক্ষণ পর্যন্ত চুল না পাকবে ততক্ষণ পর্যন্ত কোনো বড় নেতৃত্ব হওয়া যায় না। ভারতীয় জনতা পার্টির মধ্যে চুল না পাকলে মুখ্যমন্ত্রী হওয়া যায় না। তার জন্য আপনাদের মাধ্যমে সমস্ত যুবকদের আমার সন্দেশ, এখনো ভ্রমিত করার জন্য কমিউনিস্টরা জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। স্কুলে কলেজে নজওয়ানদেরকে ভ্রমিত করে বিজেপি কি করেছে, আমাদের সঙ্গে আসো। যুবাদের বলো তাদের সঙ্গে গেলে 70 বছরে এমএলএ বিজেপির সঙ্গে যদি আসে তো 26-27 বছরে এমএলএ হতে পারে, আর 35 বছরের মন্ত্রী হতে পারে। সুধাংশু আছে না আপনাদের? সুধাংশুরা মন্ত্রী আছে না? কম বয়সে কমিউনিস্টের সম্ভব 35 বছর শাসন করেছে। কোন ডিআইএফ চলাকালীন কোন ব্যক্তি ডিআইএফ থেকে এমএলএ হয়ে মন্ত্রী হয়ে গেছে একটা উদাহরণ আছে? আমি জানি না, আমার তো জানা নেই। আমার সঙ্গে 2018-তে ইলেকশনে লড়েছিল ডিআইএফ এর চিফ। আমি যখন বনমালীপুরে দাঁড়িয়েছি তো ওই সময় নমিনেশন করার পর আমাকে বলে বেরিয়েছেন, দাদা এতদিন রাজনীতি করতে করতে কোনো কিছু দেয় না, ডিআইএফ করতে করতে চুল্লি গেল আমাদের থেকে। এমন বনমালীপুরে দাঁড়ালাম, শুনছিলাম আপনি রামনগরে দাঁড়াবেন, ওখানে আপনার আমার মনে দাঁড়াই গেলেন। এখন তো পাবো ইলেকশনে জিতার পর ওই বাদে আমি আসলে তুমি জিতো, যদি আমি জিতি তুমি আমার কাছে এসো, তোমার জন্য জায়গা আছে। ও বুঝে গিয়েছিল যেই মাত্র বিপ্লব দেব নমিনেশন পেয়েছে, তো বুঝে হাওয়া তো বুঝে, তো আর জিততে পারবে না। ও নমিনেশন তিনি সারেন্ডার করে দিয়েছে। তার মনে কত ব্যথা ছিল, আমি হাসিতে বলি তেমন না, তার মনের মধ্যে ব্যথা। নজওয়ান ছেলে ছিল, ডিআইএফ করতে 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 তার কত বয়সে গিয়ে এটা টিকিট পেল, তাও জিততে পারেনি। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বক্তব্য রেখে আরো বলেন, যুবকদের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ এবং শক্তি বেশি থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের সাথে যুবদের তুলনা করে বলেন, তিনি কি পারবেন একজন যুবকের সাথে? তাই ভারতীয় জনতা পার্টি যুবকদের গুরুত্ব দেয়।
কারণ এ যুবকদের উপর আশা ভরসা আছে দেশবাসীর। তিনি ইতিহাস সাক্ষী করে বলেন, কমিউনিস্ট দ্বারা যুব সমাজের কখনো কল্যাণ হতে পারে না, কারণ তারা যুবকদের ব্যবহার করে। তাই কার্যকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রামে শহরে এবং স্কুল কলেজে গিয়ে যাতে বলা হয়, যদি যুবদের ভবিষ্যৎ থাকে তাহলে ভারতীয় জনতা পার্টির মধ্যেই রয়েছে। এদিন কমিউনিস্টদের এক হাত দিয়ে বলেন, কমিউনিস্টরা কোনো কিছুই করতে পারে না, তারা ফিউজ বাল্বের মতো, তারা নেবানো মোমবাতির মতো। যতই বড় বড় ম্যাচ দিয়ে মোমবাতি জ্বালানোর চেষ্টা করুক না কেন, ত্রিপুরা রাজ্যে আর কখনোই কমিউনিস্ট ও ডিওয়াইএফআই এর মোমবাতি চলবে না। আরো বলেন, ত্রিপুরা রাজ্যের দুর্ভাগ্য ছিল ৩৫ বছর ত্রিপুরায় বিরোধীরা কমিউনিস্টদের ভাগানোর জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি, যার কারণে দীর্ঘ ৩৫ বছর ত্রিপুরায় কমিউনিস্টরা রাজ করেছে। না হলে ভারতীয় জনতা পার্টির যদি আগে সশক্তিমান হয়ে যেত তাহলে ৩৫ বছর ত্রিপুরায় রাজ করতে পারত না কমিউনিস্টরা। কারণ ত্রিপুরার ভূমি ত্রিপুরেশ্বরী মায়ের ভূমি এবং যুবাদের ভূমি বলে জানান তিনি। স্বামী বিবেকানন্দ ৩৯ বছর বয়সে পুরো দুনিয়াতে দেখিয়ে দিয়েছেন যুবা কি হয়, ঊর্জা কি হয়, সনাতন কি হয়। ঠিক আমাদের রাজ্যের মহারাজ বীরবিক্রম কিশোর মানিক্য, উনিও ৩৯ বছর দেখিয়ে দিয়েছেন ত্রিপুরাতে এয়ারপোর্ট তৈরি করে, ত্রিপুরাতে প্রথম ইন্ডাস্ট্রি তৈরি করে, ত্রিপুরার মধ্যে এত সুন্দর রাজবাড়ি তৈরি করে, ত্রিপুরার মধ্যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, মহারানী তুলসীবতী স্কুল, এমবিবি কলেজ, এগুলি প্রতিষ্ঠা করে উনি প্রমাণিত করে দিয়েছেন যে যুবাদের মধ্যে শক্তি বেশি থাকে, উচ্চা বেশি থাকে। যুবারা শুধু উৎসাহ চায়, অনুপ্রেরণা চায়, আশা ভরসা। আমি আপনাদের সমস্ত যুবাদের বলছি, যারা এসছে যারা আসেনি, সবার জন্য ত্রিপুরাতে পরিবর্তন হয়েছে। যুবাদের জন্য পরিবর্তন চাই, ঊর্জা চাই, জীবন চাই, সাকসেস চাই। কে আনবে? যুবারাই আনবে। কখন আনতে পারবে? যখন নরেন্দ্র ভাই মোদী, অমিত শাহর মতো নেতৃত্ব তাদের সঙ্গে থাকে। কমিউনিস্ট দ্বারা যুব সমাজের কোনদিন কল্যাণ হতে পারে না, ইতিহাস সাক্ষী। কমিউনিস্টরা যুবাদের ব্যবহার করে, কমিউনিস্টরা যুবাদের ব্যবহার করে। ভারতীয় জনতা পার্টি যুবাদের আনবে, সংগঠনে যদি ব্যবহার করে তো তার উপহার ও বিপ্লব দেবের মতো কম বয়সে মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়ে দেয়। আয়োজিত অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ শান্তন টিভি। রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড় করানো লরি থেকে আটক ১ কোটি টাকার ইহাপা ট্যাবলেট, গ্রেপ্তার দুজন। ধৃত দুজনের নাম জামাল হোসেন, বয়স ৪৩, বাড়ি বিশালগড়ে, এবং মিন্টু বর্মন, বয়স ৩৩, বাড়ি বিশালগড়ে। রাজ্য পুলিশের চরম দুর্বলতার কারণে মেঘালয় থেকে ১ কোটি টাকার ইহাপা ট্যাবলেট নিয়ে বিভিন্ন নাকা পয়েন্ট অতিক্রম করে আগরতলা এসে পাচারের জন্য বসেছিল লরি চালক এবং সহচালক। অবশেষে গোপন খবরের ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে নাগাল্যান্ডের একটি লরি থেকে প্রায় ১ কোটি টাকার ইহাপা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তার হয় বিশালগড়ের ২ নেশা পাচারকারী তথা লরি চালক এবং সহচালক। ধৃত দুজনের নাম জামাল হোসেন, বয়স ৪৩, বাড়ি বিশালগড়ে, এবং মিন্টু বর্মন, বয়স ৩৩, বাড়ি বিশালগড়ে। জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে জানান, নাগাল্যান্ডের একটি লরি রাজধানীর ঝুলন্ত ব্রিজ সংলগ্ন এলাকায় দাঁড় করানো ছিল। পুলিশ গোপন খবরের ভিত্তিতে গাড়িতে অভিযান চালায়। গাড়ির কেবিন থেকে ১,২০,০০০ ইহাপা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গাড়িটি মেঘালয় থেকে সিমেন্ট বোঝাই করে সোনামুড়া যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, কিন্তু গাড়িতে ইহাপা ট্যাবলেট ছিল। কোথা থেকে কিভাবে ইহাপা ট্যাবলেটগুলি গাড়ি চালক এবং সহচালক পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট হয়নি।
তবে গাড়ি থেকে উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট পুলিশ আটক করেছে। চালক এবং সহচালককে আটক করেছে পুলিশ। পুলিশ গাড়িটি হেফাজতে নেয়। গাড়ির নম্বর NL01AJ0403। জেলা পুলিশ সুপার আরো জানান, ধৃত দুজনের বিরুদ্ধে NDPS ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে বাকি জড়িতদের অবিলম্বে জালে তোলা হবে। लीडरशिप एसडीपीओ सदर का लीडरशिप में दोनों ओसीपीएस ओसी ईस्ट ओसी वेस्ट को इन्फॉर्मेशन मिला कि एक गाड़ी है ट्रक, उसका नागालैंड रजिस्ट्रेशन है NL01AJ0403। इसमें कुछ कॉन्ट्राबैंड आइटम्स छुपा है, इसका खबर मिला है। तो अकॉर्डिंगली हम लोगों ने इसको पकड़ा है। इसमें 2 लोगों को अरेस्ट किया है। एक ड्राइवर है जमाल हुसैन एज 43 सन ऑफ मंटू मियाँ विशालगढ़ का है, और एक मिंटू बर्मन 33 ईयर्स सन ऑफ शंकर बर्मन विशालगढ़ का है। तो इसमें हम लोग सर्च किया तो कैबिन में ये छुपा हुआ था। टोटली अब लोगों को 1,20,000 याबा टैबलेट्स मिला है। इसका मार्केट वैल्यू लगभग 1 करोड़ है। तो अभी हम लोग फर्दर कहाँ से आया और कहाँ से एक्चुअली मेघालय से निकला था। एक्चुअली ये सीमेंट का गाड़ी है, सोनामुरा जा रहा था। माल किसका है कोई पता चला अभी? नहीं, अभी इंट्रोगेशन चलेगा ड्राइवर और हेल्पर का, और पूरा रैकेट हम लोग ट्रैक करेंगे। कहाँ से आ रहे थे, कहाँ जा रहा था, कौन इसके पीछे था, किसका माल है, डिलीवरी कहाँ गया था, पूरा। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। শান্তদ্বীপ। শনিবার দুপুরে ধর্মনগর জেলা বিএমএস কার্যালয়ে আসেন ভারতীয় ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর জেলার কনভেনার অনুপ রুদ্রপাল ও মহকুমা কনভেনার বীরেশ নাথ। তাদের সাথে ছিলেন ওয়েল ট্যাঙ্কার গাড়ি চালক সহ প্রাইভেট গাড়ি চালক এবং ই রিক্সা চালকরা। এদিন সমস্ত যান চালকদের নিয়ে একটি কর্মশালা ছিল বিএমএস উত্তর জেলা কার্যালয়ে। ভারতের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের সভাপতি বাবুল দেবের নেতৃত্বে কয়েকজন পৌঁছায়। তখন জেলা কার্যালয়ে গিয়ে দেখতে পান যে 4 থেকে 5 জন লোক বসে রয়েছে সংগঠনের অফিস ঘরে। সঙ্গে সঙ্গে তাদেরকে জিজ্ঞাসা করে কেন অফিস ঘরে বসে আছেন। তখন তারা বলেন যে এটা তাদের অফিস। তাদের আবার বলা হয় সেখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা বের হয়ে যায়নি। পরে তারা তাদের উপর আক্রমণ করে। এতে গুরুতর আহত হয় পঙ্কজ নাথ, নীলকান্ত চন্দ এবং আশুদেব নাথ। তাই ঘটনার বিচার করতে যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি ব্যবস্থা করা হবে ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান সভাপতি বাবুল দেব। ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের অটোরিক্সা মজদুর সংঘের উত্তর জেলার সভাপতি, নাম বাবুল দেব। বিষয় হলো, গতকাল 11ই জানুয়ারি আমাদের প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কিছু কর্মসূচি ছিল। সেই কর্মসূচি পালন করতে আমরা যাই আমাদের মোটর স্ট্যান্ড, যে জেলা কার্যালয় বিএমএস এর জেলা কার্যালয়, যেটা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কার্যালয়ে যাই। কার্যালয়ের ভিতর গৃহ প্রবেশ করার পর দেখি কিছু লোক এখানে বসে তারা কি যেন আলোচনা করছে। কি আলোচনা করছে জানি না। আমরা বললাম আমাদের অফিস, আমরা এখানে আমাদের কিছু কর্মসূচি রয়েছে প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের, আমরা এখানে আমাদের কর্মসূচি পালন করতে এসেছি। আমাদের সঙ্গে কিছু শ্রমিকও ছিল। ওরা বললো না, আমরা অফিস গৃহ ছাড়বো না, আমরা এখানে আমরা আলোচনা করবো, আমরা অফিস পরিচালনা করবো, আপনাদের করতে হবে না। এখন আমরা যখন তাদেরকে আবার বলি আপনারা বেরিয়ে যান, তারা বের হয় নাই। উপরন্তু আমাদের শ্রমিকের উপর তারা আক্রমণ করে। আমাদের 3 জন শ্রমিককে গুরুতরভাবে আহত করে দিয়েছে। একজন শ্রমিক পঙ্কজ নাথ, তার হাত ভেঙে দিয়েছে, এবং আশুদেব নাথ, তার পেটের তলায় অনেকভাবে লাঠি কিল ঘুষা মারা হয়েছে। আরেকজন নীলকান্ত চন্দ, তাকেও মারধর করা হয়েছে প্রচন্ড পরিমাণে। আমাদের 3 জন শ্রমিককে আহত করা হয়েছে গুরুতরভাবে। মেঘালয় থেকে চুরি হওয়া বাইক উদ্ধার ত্রিপুরা রাজ্যের বক্সনগর থেকে। কলমচুরা থানার পুলিশ বাইক সহ আটক করে এক যুবককে। যদিও ধৃত যুবকের দাবি বাইকটি সে শিলং থেকে ভাড়ায় নিয়েছে। কলমচুরা থানায় পুলিশ বাইক সহ ধৃত যুবকের প্রাথমিক তদন্তের পর মেঘালয় পুলিশের হাতে তুলে দেয়। মেঘালয় থেকে চুরি হওয়া বাইক উদ্ধার ত্রিপুরা রাজ্যের বক্সনগর থেকে। জানা যায় কিছুদিন পূর্বে মেঘালয় থেকে একটি বাইক চুরি হয়ে যায়। বাইকের মালিক স্থানীয় থানায় মামলা দায়ের করে। তারপর মেঘালয় পুলিশ মেঘালয়ের সকল থানা সহ পার্শ্ববর্তী রাজ্য থানাগুলিতেও সতর্কবার্তা পাঠায়। এর মধ্যে শুক্রবার রাতে কলমচুরা থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ভেলুয়ারচর নাকা পয়েন্টে ওত পেতে বসে থাকে।
পুলিশ যথারীতি মেঘালয় থেকে চুরি হওয়া বাইক সহ এক যুবককে আটক করে তারপরে খবর পাঠানো হয় মেঘালয় পুলিশকে। শনিবার গভীর রাতে মেঘালয় পুলিশ কলমচূড়া থানায় পৌঁছায়। কলমচূড়া থানার পুলিশ প্রাথমিক তদন্তের পর বাইক সহ ধৃত যুবককে মেঘালয় পুলিশের হাতে তুলে দেয়। যদিও ধৃত যুবকের বক্তব্য, তার বাড়ি পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনায়। ইতিপূর্বে সে ত্রিপুরা রাজ্যে 6 মাস কাজ করে গেছে। বর্তমানে সে বেঙ্গালুর বসবাস করে। বেঙ্গালুর থেকে ঘোরার জন্য সে ত্রিপুরা রাজ্যে এসেছে। বাইকটি সে শিলং থেকে ভাড়ায় নিয়েছে। আমি এটা পুলিশ বাজার শিলং কেটিং রোড থেকে অনলাইনে আমি এটা রেন্টে নিয়েছি এবং আমার কাছে ভিডিও আছে রেন্টে যে নিচ্ছি তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বার তাদের নাম্বার সহ আমার ছবি আছে, কাগজপত্র সবকিছু আছে। কাগজপত্র এটা হচ্ছে আপনার নতুন বাইক, ঠিক আছে। তো আমি যখন কালকে পুলিশ আমার একজন শিলং এ বললো, তারপরে তাদেরকে কল দিছি ওনাদেরকে, ওনারা বলতেছে যে কোনো সমস্যা নাই, নতুন বাইক, কোনো প্রবলেম নেই, কাগজ আছে, প্রপার ডকুমেন্ট আছে, তুমি যাও, সমস্যা নেই। এখন আমি আগরতলা আসছি পরে এখানে সামনে আমাকে আটকেছে, বলতেছে বাইক চুরি বাইক। তখন আমি বললাম যে স্যার আমি তো বাইক চুরি করি, ওনারা বলছে তুই চুরি করে নিছিস, তোরে দেখে দিমো রেখে দিমো এই ঠিক আছে। এইটাই স্যার সমস্যা। ওনার বাড়ি কোন জায়গায়? সব শিলং স্যার। সব শিলং। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার, আমার প্রপার ডকুমেন্ট হচ্ছে আমি ব্যাঙ্গালোরে থাকি, বিয়ে করছি ওইখানে থাকি, ওইখানে লেখাপড়া করি এবং ওইখানে কাজ করি স্যার। এখানে কি কি স্যার বাইক হচ্ছে রেন্টে স্যার। আমি বাইক নিয়ে স্যার ঘোরার জন্য। তুমি এখানে আসছো? ঘোরার জন্য স্যার, আমি আগরতলা ঘোরার জন্য আসছি স্যার, ঠিক আছে। ঘুরা এখন আবার বক্সনগর আইতে আসো? না বক্সনগর জানি স্যার, আমি তোমার তো এখান থেকে সামনে থেকে ধরছে, এটা বক্সনগর এরিয়া। অ্যাকচুয়ালি জানি না স্যার কোন এরিয়া, সামনে থেকে আটকেছে। ওই দিক পর্যন্ত এলে হ্যাঁ স্যার, আমি সুনামার জন্য স্টে করার জন্য এখানে আমি হোটেল পাইছি না স্যার, ভালো, ঠিক আছে। কারণ আমি এখানে আমার জিজ্ঞেস করছি 2-3 জন যে এখানে কোনো হোটেল আছে, সামনে হোটেল আছে, তুমি যাও। আবার আগরতলা ভালো হোটেল পাও না? হ্যাঁ স্যার, আগরতলা ভালো হোটেল পাও না? কোন জায়গায় স্যার? আগরতলাতে না, আগরতলাতে স্যার আমি এখান থেকে আমি যাবো হচ্ছে স্যার উদয়পুরে, ঠিক আছে। আমি এখানে থেকে তারপর এখানে ঘুরে তারপর চলে যাবো। আমার উদয়পুরে আমার সাথে একটা ছেলে আছে, ব্যাঙ্গালোর কাজ করে আর কি, ঠিক আছে। মানে একটা ফ্রেন্ড ছিল আর কি, কাজ করে, আবার এখানে আছে আর কি স্যার। কি করেন না স্যার আমি মোবাইলে কাজ করি। তবে ধৃত যুবক ত্রিপুরা রাজ্যের তার বন্ধুর বাড়ি রয়েছে বলেও কোথায় বন্ধুর বাড়ি কিংবা তার নাম কি তা সঠিকভাবে বলতে পারেনি। তার কথাবার্তায় যথেষ্ট অসঙ্গতি রয়েছে। প্রশ্ন হচ্ছে, ধৃত যুবক শিলং থেকে এতগুলি থানা এলাকা পেরিয়ে বক্সনগর কিভাবে পৌঁছালো? চুরাইবাড়ি, ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, তেলিয়ামুড়া, আগরতলা, বিশালগড় সহ বিভিন্ন স্থানে রয়েছে নাকা পয়েন্ট। সে নাকা পয়েন্ট পেরিয়ে ধৃত যুবক চুরির বাইক নিয়ে পৌঁছে গেল বক্সনগরে। স্বাভাবিকভাবে রাজ্যের পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। শান্তন টিভি। রবিবার তথা 12 জানুয়ারি রাজধানীর উত্তর বাদারঘাট স্থিত সুভাষপল্লী এলাকায় কৌরবস ক্লাবের 63তম প্রতিষ্ঠা দিবস এবং স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। এ উপলক্ষে এদিন সকালবেলায় ক্লাবে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এর সাথে স্বামী বিবেকানন্দের মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে আজকের দিনের শুরু হয়েছে। সন্ধ্যায় প্রবীণ নাগরিকদের সংবর্ধনা ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান আধিকারিক ছাত্রছাত্রীদের কৃতি সংবর্ধনা দেওয়া হয়েছে। পাশাপাশি একটি নাটকের আয়োজন করা হয়েছে। 13 জানুয়ারি ইস্কন আগরতলা সহযোগিতায় সনাতনী ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশ বিদেশের ভক্তদের মহা সমারোহ হবে। এদিন দুপুর 2টোয় শোভাযাত্রা শুরু হবে। ক্লাব প্রাঙ্গণ থেকে এই শোভাযাত্রা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করবে বলে জানান কৌরবস ক্লাবের সম্পাদক অভিজিৎ দাস। আজকে আমাদের 63তম কৌরবস ক্লাব 63তম বার্ষিক প্রতিষ্ঠাতা দিবস, আর স্বামীনন্দটি 163তম, আমাদের 68তম প্রতিষ্ঠাতা দিবস কৌরবস ক্লাবের। আজকে 12 জানুয়ারি প্রথমত আমাদের ক্লাবের পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি উদ্ঘাটন হয়েছে এবং স্বামীজির চরণে পুষ্পার্ঘ্যের মাধ্যমে আমাদের আজকের দিনটা শুরু। সন্ধ্যায় রয়েছে উদ্বোধনী সঙ্গীত, প্রদীপ প্রজ্বলন এবং যারা ভিভিআইপিরা আসবেন তাদেরকে বরণ এবং বয়স্কদের সংবর্ধনা, যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে তাদেরকে কৃতি সংবর্ধনা রয়েছে। একটা স্তুতি নাটক রয়েছে, বাচ্চাদের ডান্স কম্পিটিশন, গতকালকেও ছিল আমাদের ডান্স কম্পিটিশন এবং বিশেষ আকর্ষণীয় জিনিস আছে 13 জানুয়ারি হিন্দু ধর্ম সম্মেলন এবং আমাদের সনাতন ধর্মধারা প্রচলনটা আমরা ইসকনের মাধ্যমে নগর কীর্তনের মাধ্যমে শুরু করেছি। আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন। আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন মহকুমায় দিনটি বিশেষভাবে উদযাপন করা হয়। বিভিন্ন সামাজিক সংগঠন স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে, এই উক্তি স্বামী বিবেকানন্দের।
1863 সালের 12 জানুয়ারি কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলায় তাঁর নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। আধ্যাত্মিক পথ অবলম্বন করে অল্প বয়সে তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। বিভিন্ন সামাজিক সংস্থা থেকে শুরু করে রাজনৈতিক সংগঠন দিনটিকে বিশেষভাবে উদযাপন করে। স্বামী বিবেকানন্দের শুভ জন্ম জয়ন্তী এবং জাতীয় যুব দিবস উদযাপন করা হয় আগরতলা শিশু উদ্যানে। স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ সহ অন্যান্যরা। আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, স্বামী বিবেকানন্দের সম্পর্কে আমাদের নতুন করে কোনো কিছু অবগত হওয়ার নেই, তবে উনাকে অনুসরণ করার অনেক কিছু রয়েছে আমাদের কাছে। কারণ রাষ্ট্র গঠনে যুব শক্তির অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ। তাই যুব সমাজকে স্বামী বিবেকানন্দের দিশাকে অনুসরণ করে চলতে হবে। আর স্বামী বিবেকানন্দের পথই হল আসল পথ। তিনি আরো বলেন, স্বামী বিবেকানন্দ সনাতন ধর্মকে বিশ্বের কাছে তুলে ধরেছিলেন এবং এই ধর্মকে প্রচার করে গৌরবের স্থানে তুলে ধরেছিলেন। কিন্তু আজকে সনাতন ধর্মকে বিভিন্নভাবে দুর্বল করার চেষ্টা চলছে। এর থেকে উত্তোলন হতে স্বামী বিবেকানন্দর দিশায় এগোতে হবে সকলকে, তাহলে ধর্ম রক্ষা করা যাবে। তিনি আরো বলেন, যুবশক্তি বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতের। এই যুবশক্তিকে বিনষ্ট করার জন্য বিভিন্নভাবে চক্রান্ত চলছে দেশে। এর থেকে মুক্তির পথ হল বিবেকানন্দ। তো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে আমাদের নতুন করে বলার বা বোঝার বিষয় নেই, তবে ওনাকে অনুসরণ করার বিষয় আমাদের আছে আগামী দিনে। বিশেষ করে আমি বলবো, যারা বর্তমান এবং আগামী প্রজন্ম, যারা সমাজ গঠনে, রাষ্ট্র গঠনে যে যুবশক্তি, তাদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দ এবং তাদের পথ চলার ক্ষেত্রে স্বামীজির চিন্তা ভাবনা, দিশা ও ওনার বাণীকে অনুসরণ করে আমাদের যুব সমাজকে চলতে হবে। এবং আমি বলবো যে স্বামীজির পথই হচ্ছে আমাদের আসল পথ। উনি দেখিয়েছেন, যেমন একদিকে হিন্দু ধর্মের, সনাতন ধর্মকে সারা পৃথিবীর কাছে তুলে ধরেছেন প্রচারক হিসেবে। উনি যেমন সারা পৃথিবীর কাছে আমাদের ধর্মকে এটা গৌরবের জায়গা তুলে ধরেছেন, পাশাপাশি ধর্ম রক্ষার ক্ষেত্রেও তিনি কিন্তু আমাদেরকে একটা পথ দেখিয়েছেন, যে পথে আমাদেরকে চলতে হবে। সনাতন ধর্ম আজকে আমাদের অনেক ক্ষেত্রেই আমাদেরকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে স্বামীজির পথ থেকে অনুসরণ করলে আমরা কিন্তু উত্তরণের পথ পাবো বা আমার ধর্মকে রক্ষা করতে পারবো। দেশের যুবশক্তির আইকন স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালো ত্রিপুরা প্রদেশ যুবক কংগ্রেসের পক্ষ থেকে। দিনটি উদযাপন করা হয়। আগরতলা কংগ্রেস ভবনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা সহ অন্যান্যরা। যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা জানান, যুবকদের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী আজ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিনে প্রদেশ কংগ্রেস ভবনে যুব দিবস পালন করা হয়। তিনি বলেন, যে দেশে যুবকরা স্বতঃস্ফূর্তভাবে দেশের জন্য কাজ করে না, সে দেশের উন্নতি কখনো হয় না। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ভারতবর্ষ যুবক রাষ্ট্র। তাই ভারতবর্ষের যুবকরা যতদিন না পর্যন্ত দেশের জন্য কাজ করবে, ততদিন দেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে না। দেখুন, আজকে 12ই জানুয়ারি এবং আজকের দিনটি রাজ্যে এবং পুরো দেশে যুবকদের অনুপ্রেরণা শ্রী স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং আজ ওনার 163তম জন্মদিনে আমরা আমাদের কংগ্রেস ভবনে যুবকদের উদ্দেশ্যে যুব দিবস পালন করছি। এবং স্বামী বিবেকানন্দ সবসময় একটা কথা বলতো যে যুবকরা যেই দেশে স্বতঃস্ফূর্তভাবে দেশের জন্য কাজ না করে, সেই দেশের উন্নতি কখনো হয় না। এবং উনি ভারতবর্ষের জন্য এই কথাটাই বলেছিল যে ভারতবর্ষ একটি যুবক রাষ্ট্র। এই রাষ্ট্রে যতদিন না যুবকরা নিজের স্বার্থের জন্য এবং এই দেশের স্বার্থের জন্য কাজ করবে না, ততদিন এই দেশ উজ্জ্বল হবে না।
স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিন তথা জাতীয় যুব দিবস উপলক্ষে কমলপুর রামকৃষ্ণ আশ্রম থেকে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতি নিয়ে শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। আশ্রমের কর্মকর্তা নিখিল দেব জানান, বর্তমান যুব সমাজকে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত করতে এই শোভাযাত্রার আয়োজন। বর্তমান যুব সমাজ যাতে স্বামীজির আদর্শে অনুপ্রাণিত হয়, বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে এই শোভাযাত্রায় স্বামীজিকে শ্রদ্ধা জানানো হয়। দেবকি আজকে জাতীয় দিবস উপলক্ষে কমলপুর রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে আজকে একটি র্যালি বাইর করা হইয়াছে। এর বিশেষ উদ্দেশ্য হল বর্তমান যুব সমাজের প্রতি বিবেকানন্দের আদর্শ যাতে প্রতিফলিত হয়, তার রূপরেখা এবং বিবেকানন্দের আদর্শে যাতে আমরা প্রতিফলিত হতে পারি, যুবকরা যাতে তার এই মনোভাবের প্রতি আগ্রহ প্রকাশ করে, তার জন্য আজকে রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে এই র্যালি। এদিকে খোয়াই জাম্বুরা উপস্বাস্থ্য কেন্দ্রে স্বামী বিবেকানন্দের 163তম জন্মজয়ন্তী উপলক্ষে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে জাম্বুরা উপস্বাস্থ্য কেন্দ্রে মহান সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন তথা জাতীয় যুব দিবস উপলক্ষে রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয়। এর সূচনা করেন বিজেপি খোয়াই মণ্ডলের সভাপতি অনুকূল দাস, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান শ্রীযুক্ত উত্তম অধিকারী। এদিনের রক্তদান শিবিরে 20 জন স্বেচ্ছায় রক্তদান করে। স্বামী বিবেকানন্দ যুব দিবস উপলক্ষে জাম্বুরা আয়ুষ্মান ভারত মন্দিরে আমরা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। আমরা সবাই জানি যে রক্তদানের উপকারিতা অনেকেই আছেন যে রক্ত পরিমাণ কম, এনিমিয়াতে হচ্ছে রক্ত দেওয়ার প্রয়োজন। হসপিটালে গিয়ে রক্তের অভাবে অনেকেই রক্ত দিতে পারছেন না। তো সেই উপলক্ষে এটাকে কেন্দ্র করে আমরা আজকে দিনটাকে রক্তদান শিবির আয়োজন করেছি। 12 জানুয়ারি যুব দিবস উপলক্ষে 18 সূর্যমণি নগর যুব মোর্চা ও মণ্ডলের উদ্যোগে সুবিশাল বাইক র্যালি হয়। আনন্দনগর স্কুল মাঠে থেকে চৌমুনি বাজার পর্যন্ত এই দিন র্যালিটি হয়। র্যালির সূচনা করেন বিধায়ক রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা। টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলার উদ্যোগে স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে যুবযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন আগরতলার উমাকান্ত ময়দান থেকে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়, যা শেষ হয় স্বামী বিবেকানন্দ ময়দানে। শান্তন টিভি। স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে আয়োজন করা হয় রক্তদান শিবির। ডিওয়াইএফআই জিরানিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে রাজধানীর মেলানমার স্থিত ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব, সভাপতি পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। এদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক জানান, 12 জানুয়ারি দেশের যুব সম্প্রদায়ের মধ্যে একটা তাৎপর্যপূর্ণ দিন। 1863 সালের 12 জানুয়ারি কলকাতার সিমনার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ ভারতবর্ষের ধর্ম আধ্যাত্মিকতাকে পাশ্চাত্য সমাজের সামনে তুলে ধরেছিলেন। বর্তমান সময়ে স্বামী বিবেকানন্দর বাণী আদর্শ সকলের কাছে অনুপ্রেরণা। আজ 12 জানুয়ারি আমাদের দেশের যুব সম্প্রদায়ের সামনে এবং সাধারণ মানুষের সামনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। 1863 সালের 12 জানুয়ারি কলকাতার সিমলার বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ আমাদের সামনে শুধুমাত্র একজন গেরুয়া বসন পরিহিত ধর্মগুরু নন। বিবেকানন্দ হচ্ছে আমাদের সামনে এগিয়ে চলার পথপ্রদর্শক এবং বিবেকানন্দ হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি নতুনভাবে ভারতবর্ষের ধর্মকে, আধ্যাত্মিকতাকে পাশ্চাত্য সমাজের সামনে তুলে ধরেছিলেন। আজকের এই সময়ে যখন আমরা লক্ষ্য করছি যে সারা দেশ জুড়ে এক গভীর অমনীষা আমাদেরকে গ্রাস করছে, সাম্প্রদায়িকতার বিষাক্ত বাতাবরণে ভারতবর্ষকে বিষাক্ত করে তোলার চেষ্টা হচ্ছে, সেই সময়ে বিবেকানন্দের প্রজ্ঞা, তার বাণী, তার আদর্শ আমাদের কাছে অনুপ্রেরণা। AIDSO
এআইডিওয়াইও এআইএমএসএস এর যৌথ উদ্যোগে মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস পালন করা হয়। রাজধানী বটতলা এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন এআইডিএসও রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য সহ অন্যান্যরা। উপস্থিত সকলে মাস্টারদা সূর্য সেনের প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এআইডিএসওর রাজ্য সভাপতি রামপ্রসাদ আচার্য জানান, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারায় মহান বিপ্লবী দেশপ্রেমিক মাস্টারদা সূর্য সেনের আত্মবলিদান দিবস 12 জানুয়ারি। এ দিনটি একটি ঐতিহাসিক দিন। দিনটিকে এআইডিএসও এআইডিওয়াইও এআইএমএসএস এর যৌথ উদ্যোগে পালন করা হয়েছে। মাস্টারদা সূর্য সেন সহ দেশের স্বাধীনতা আন্দোলনের বীর শহীদদের আত্মজীবনী পাঠ বইয়ের অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। আজ 12 জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার মহান বিপ্লবী দেশপ্রেমিক মাস্টারদা সূর্য সেনের আজ আত্মবলিদান দিবস। এই দিনটি একটি ঐতিহাসিক দিন। আজ মাস্টারদা সূর্য সেনের এই শহীদ দিবস আমরা ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিআইও এবং মহিলা সংগঠন এআইএমএসএস এর যৌথ উদ্যোগে আমরা এখানে স্মরণ করছি এবং প্রতি বছরই আমরা আমাদের দেশের সমস্ত বড় মানুষদের জীবন সংগ্রামকে পাথেয় করে আমরা চলার চেষ্টা করি। আপনারা জানেন, সেই ধারাবাহিকতায় মাস্টারদা সূর্য সেনকেও আমরা স্মরণ করছি। রাজ্য স্তরে সংবিধান রক্ষক সম্মেলন মেরি জান মেরি সংবিধান কর্মসূচি বড় আকারে পালন করবে কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি ও সংখ্যালঘু সেল। এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয় প্রস্তুতি কমিটির বৈঠক। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত ওই দিনের বৈঠকে উপস্থিত ছিলেন এআইসিসির ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কোঅর্ডিনেটর সুব্রত বোরা, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যরা। এআইসিসির ওবিসি ডিপার্টমেন্টের জাতীয় কোঅর্ডিনেটর সুব্রত বোরা জানান, রাহুল গান্ধীর নেতৃত্বে দেশব্যাপী সংবিধান বাঁচাও অভিযান চলছে। তারই অঙ্গ হিসেবে সংবিধান রক্ষক সম্মেলন মেরে যান মেরি সংবিধান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সামনে রেখে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে প্রস্তুতি বৈঠক করা হচ্ছে। ये जो हमारे राहुल गांधी जी का जो एक विजन है संविधान बचाओ अभियान जो चल रहा है पूरा देशव्यापी, आज उसी मुद्दे पे उसी को आगे रखते हुए हमारा एक बड़ा अभियान चल रहा है, जिसमें हमारे सारे डिपार्टमेंट एससी, एसटी, ओबीसी, माइनॉरिटी सब मिलके हम लोग एक अभियान चला रहे हैं, जो संविधान को बचाने के लिए जो बीजेपी ने एक स्ट्रेटजी बनाया था। उनका जो एक विज़न था इलेक्शन से पहले कि अगर उनका बहुमत 300 से ज़्यादा उनका अगर सीट आते तो वो संविधान को बदलते, उसी को बीजेपी को एक्सपोज करने के लिए और संविधान को बचाने के लिए आज हम आए हैं। हमारे साथ हमारे पीसीसी प्रेसिडेंट, हमारा सीडब्ल्यूसी, हमारे सीनियर लीडर सारे हैं और हमारे सारे डिपार्टमेंट के लोग आए हैं। उनके साथ बैठ के आगामी हमारा जो प्रोग्राम होगा, जो स्ट्रेटजी होगा, जो संविधान को बचाने के लिए जो एक मुहिम चलाना है, शुरू करना है हमारे त्रिपुरा में, तो उसके लिए हम तहत आज सबसे बातचीत करेंगे, उनकी राय लेंगे और संविधान बचाओ सम्मेलन एक हम बड़े लेवल पे पूरा त्रिपुरा में हम करने वाले हैं। उसके लिए आज उसकी तैयारी की बातचीत होगी। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। চোখ রাখুন স্যান্দন টিভির পর্দায়। নমস্কার।